প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ 1 নিয়ে আলোচনা করব। ভাষা ও বাংলা ভাষা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। ভাষা, দেখো আজকে আমরা এটা নিয়ে সুন্দর করে আলোচনা করব। তোমরা আশা করি যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তোমাদের খুবই উপকার হবে। দেখো, গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি পতঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এখন আমাদের গলনালী, গলনালী কি আমাদের আমাদের যে গলার যে নালীটা আছে, ঠিক আছে, গলার যে গলায় যে আমাদের নলের মতো যেটাতে আমরা খাবার গ্রহণ করি, ঠিক আছে, খাবার যাওয়ার যে পথটা বা রাস্তাটা সেটাই হলো গলনালী। হ্যাঁ, তারপর হলো মুখ বিবর। এখন আমরা মুখ গহ্বর আমরা পড়ছি। মুখ বিবর যেটা হলো, মুখ বিবরটা হলো গিয়ে মুখের বাহিরের অংশটা, মুখমণ্ডল যেটা আর কি। হ্যাঁ, আমরা কথা বলার সময় কিন্তু আমাদের মুখমণ্ডল বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয়, ঠিক আছে। তারপরে কণ্ঠ, কণ্ঠ তোমরা সবাই চিনো, ঠিক আছে। তারপরে হলো গিয়া জিভ, জিভ চিনো। তারপরে হলো তালু, দাঁত, নাক প্রভৃতি, ঠিক আছে, পতঙ্গ দিয়ে মানুষ নানা রকম কি করে ধ্বনি তৈরি করে, ঠিক আছে। নানা রকম ধ্বনি তৈরি করে, ধ্বনি মানে সাউন্ড তৈরি করে, নানা রকম সাউন্ড তৈরি করে। যেমন আমাদের দেখো যে স্বরবর্ণগুলো যেগুলো আছে, যখন আমরা লিখিছি তখন সেটা কি বর্ণ, আর যখন আমরা বলি উচ্চারণ করি তখন সেটা কি ধ্বনি। বা আমাদের ব্যঞ্জন বর্ণগুলো যে আছে, যখন আমরা লিখি তখন সেটা বর্ণ, আর যখন আমরা উচ্চারণ করি তখন সেটা কি ধ্বনি, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে কি বলছে দেখো, তারা বলা হয়েছে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। হ্যাঁ, আমরা এটা সবাই জানি, এক বা একাধিক ধ্বনি দিয়ে কি হয় শব্দ তৈরি হয়, ঠিক আছে। এখন দেখো এখানে একটু খেয়াল করো, এক যে শব্দটা, যেমন একে, এ ক, এক। হ্যাঁ, এখানে কয়টা ধ্বনি আছে? দুইটা ধ্বনি আছে, মানে দুইটা বর্ণ আছে। এখানে আমরা লিখছি, তখন লেখার সময় এটা কি হয়ে গেছে বর্ণ হয়ে গেছে, যখন আমরা বলি তখন সেটা কি ধ্বনি। তাই এটা তোমার কি এক বা একাধিক ধ্বনি দিয়ে কি তোমার কি হয় শব্দ তৈরি হয়। শব্দ, এই দেখো আবার বা, ঠিক আছে, বা এখানে ব আছে, আর কি স্বর আ আছে, ঠিক আছে, দুইটা আছে এখানে একাধিক। দেখছো, একাধিক শব্দতেই একাধিক ধ্বনি আছে। একাধিক যে শব্দটা, এই শব্দতেই একাধিক ধ্বনি আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এক বা একাধিক ধ্বনি দিয়ে কি আমরা কি তৈরি করি? শব্দ তৈরি করি। আচ্ছা, তারপর দেখো, তারপরে কি বলা হচ্ছে, তার বলছে শব্দের গুচ্ছ, ঠিক আছে, মানে শব্দের সমষ্টি, শব্দের সমষ্টি দিয়ে বাক্য গঠিত হয়, ঠিক আছে। এখানে দেখো, এখানেই দেখো, এটা একটা তো বাক্য, যেটা আমি পড়তেছি এটা একটা বাক্য না? এই বাক্য দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা কি আছে? ছয়টা শব্দ আছে, ঠিক আছে, ছয়টা শব্দ আছে। ছয়টা শব্দ দিয়ে তোমার কি এই বাক্যটা গঠিত হয়েছে। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়, ঠিক আছে। শব্দের গুচ্ছ মানে সমষ্টি দিয়ে, অনেকগুলো শব্দ দিয়ে আর কি। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপর তোমার বলা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী দেখো, তারপর কি বলা হচ্ছে, বাক্য দিয়ে মানুষ মনের ভাব কি করে আদান প্রদান করে। আমরা তো বাক্য দিয়ে কি করি? মনের ভাব কি করি আদান প্রদান করে থাকি, ঠিক আছে। আমরা একজনের সাথে কথা বলি, আমরা বাক্য দিয়েই কথা বলি, তার কথা আমরা শুনি, সেও বাক্য বলে, সেগুলো আমরা শুনে থাকি। তারপরে দেখো কি বলছে, মনের ভাব প্রকাশক এইসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। মানে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য আমরা অনেক ধরনের বাক্য বলি সারাদিন, ঠিক আছে। এই যে এইসব তোমার যে শব্দগুলো আমরা, যে শব্দ বা বাক্য, যে বাক্যগুলো আমরা বলি, সেগুলোকে কি তোমার বলে ভাষা বলে। সমষ্টি মানে যুগফল, এটা জানোই। মনের ভাব প্রকাশক এইসব বাক্যের সমষ্টিকে বলে কি ভাষা। তারপরে দেখো কি বলছে, ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। ভাষা আমরা যখন বলি, আমরা তখন মুখ দিয়ে বলি, এবং অন্যদিকে কানে, অন্য কেউ বলে সেটা কানে শুনি, ঠিক আছে। বা আমরা মুখ দিয়ে যখন বলি অন্য কেউ শুনে, এই আর কি। তারপরে কি বলছে দেখো, বলছে তোমার সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। সভ্যতার অগ্রগতি, হ্যাঁ, আমাদের যে সভ্যতার অগ্রগতি হয়েছে, সভ্যতা বলতে তো আমরা বুঝি
সভ্যতা বলতে আমরা সভ্য বলতে আমরা কি বুঝি? মানে সভ্য বলতে আমরা বলি না লোকটা সভ্য? এরকম কিন্তু আমরা বলি। সভ্যতা বলতে এখানে তোমার দেখা গেছে শিক্ষা, আমাদের শিক্ষা, সংস্কৃতি, তারপরে হইলো গিয়ে আমাদের নগরায়ন, শিল্পায়ন, ঠিক আছে? ঠিক আছে? তারপরে আমাদের নিয়মকানুন, আইন, শিক্ষা সবকিছু মিলিয়ে আমাদের কি হয়? সভ্যতা গঠিত হয়। এখন সভ্যতার অগ্রগতিতে, ঠিক আছে? অগ্রগতিতে মুখের ভাষা, আমাদের মুখের যে ভাষা আছে ক্রমে কি হয়? লেখার, সেটা লেখার এবং ছাপার ছাপার তোমার বিষয়ে পরিণত হয়। লেখার ১ম আমরা একসময় কি মুখে কথা বলতাম, হ্যাঁ? মুখে বলতাম, পরে কি সভ্যতার অগ্রগতিতে তারপরে এটাকে লেখার বিষয়ে পরিণত হলো। আমরা লেখতাম কাগজে। তারপরে এটা কি ছাপার, ঠিক আছে? আমরা কি পরে এটাকে আমরা কি ছাপার বিষয় আমাদের পরিণত হয় যে বিভিন্ন আমরা বই পুস্তক ছাপানো শুরু করছি, হ্যাঁ? সেই সঙ্গে চোখ দিয়ে ছাপানোর পরে সেটা আমরা করছি কি চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। তারপর সেটা আমরা কি চোখ দিয়ে আমরা কি সেটাকে পড়ার বিষয়ে আমাদের পরিণত হয়ে গেছে, হ্যাঁ? তারপরে দেখো কি বলছে, এছাড়া দৃষ্টি শক্তিহীনদের যারা চোখে দেখে না, দেখছো? এছাড়া দৃষ্টি শক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি, ঠিক আছে? কি বলছে, এছাড়া দৃষ্টি শক্তিহীনদের যারা চোখ দিয়ে দেখে না তাদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তোমার তৈরি করার, ওদের কিন্তু একটা আলাদা বই আছে, বইগুলোর মধ্যে আমরা আমাদের যে বর্ণগুলা উঁচু নিচু করে তৈরি, ওরা হাত দিয়ে ধরলেই ওটাকে বুঝতে পারে যে এটা কোনটা কোন বর্ণ, কোনটা কোন শব্দ, হ্যাঁ? উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার, তারা হাত দিয়ে অনুভব করতে পারে। এই পদ্ধতিটার নাম হলো ব্রেইল পদ্ধতি। ব্রেইল পদ্ধতির মাধ্যমেই দৃষ্টিশক্তিরা ব্রেইল পদ্ধতির মাধ্যমেই তারা কি করে, তোমার তো লেখা কি করে লেখা পড়ে থাকে, লেখাপড়া করে থাকে, হ্যাঁ? তারপরে আবার বাক শক্তিহীনদের যারা কথা বলতে পারে না, বোঝানোর জন্য একটু আমি সামনে দিই, হ্যাঁ? দেখো, আবার আবার কি তোমার বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে, হ্যাঁ? বাক শক্তিহীনদের যারা কথা বলতে পারে না তাদের বোঝানোর জন্য কি, তাদের বোঝানোর জন্য তোমার কি বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ কি তৈরি করেছে। মানে যা দেখা যায় যে যারা কথা বলতেও পারে না, শুনতেও পারে না, ঠিক আছে? তাদের জন্য তোমার কি ইশারা ভাষা ব্যবহার করা হয়। ঠিক আছে? ইশারা ভাষা ব্যবহার করা হয়, ইশারা ভাষার মাধ্যমে তাদেরকে বোঝানো হয়। তারপরে কি বলছে দেখো, তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না, ইশারা ভাষাও নয়। মানে সাধারণত ভাষা বলতে সাধারণভাবে লিখিত ভাষাকে ভাষা বলা যায় না, ইশারা ভাষাকেও ভাষা বলা যায় না। মানে সাধারণভাবে কিন্তু। আবার বিশেষভাবে যদি বলি তখন সেটাকে বলা যায়। কারণ সেটা দিয়ে তো আমরা ভাব প্রকাশ করতেছি, ঠিক না? তারপরে কি বলছে দেখো, বলা হয়েছে মুখে উচ্চারিত রূপই, দেখো উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। ঠিক আছে? মুখে যে উচ্চারিত রূপই এটাই ভাষার প্রধান রূপ। ঠিক আছে? আমরা মুখ দিয়ে যখন উচ্চারণ করে বলি, ভাব বিনিময় করি, সেটাই হলো ভাষার মূল রূপ আর কি, প্রধান রূপ। এখন দেখো, জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। ঠিক আছে? জনগোষ্ঠী ভেদে, ঠিক আছে? জনগোষ্ঠী ভেদে তোমার কি ভাষা কি ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। যেমন যেমন দেশের কথা চিন্তা করলে যে বাংলাদেশের ভাষায় একটা, তোমার আবার ইন্ডিয়ার অনেক রকমের ভাষা আছে, আবার পাকিস্তানের ভাষা আরেকটা, তারপরে লোক আমেরিকার ভাষা আরেকটা, ঠিক না? আর যদি বাংলাদেশের শুধু বাংলাদেশের ভিতরে চিন্তা করো তুমি দেখবে যে ময়মনসিংহের মানুষের ভাষাই একরকম, বরিশালের মানুষের ভাষা একরকম, চট্টগ্রাম মানুষের ভাষা একরকম, সিলেটের ভাষাও আরেক রকম। ঠিক আছে? এটাই বলছে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে, হ্যাঁ? এখন দেখো, পৃথিবীতে কয়েক হাজার ভাষা এইভাবে আলাদা ভাষা হিসেবে বিদ্যমান আছে। পৃথিবীতে কয়েক হাজার ভাষা আছে, এইভাবেই তারা স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিদ্যমান আছে। ঠিক আছে? আলাদা ভাষা হিসেবে বিদ্যমান আছে। ঠিক আছে? কারণ একটা ভাষার সাথে আরেকটা ভাষার কি তোমার কি নেই, মিল নেই। ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, বর্তমানে পৃথিবীতে প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে তোমার কি চীনা ভাষা, যেটা চীন দেশের ভাষা, ইংরেজি ইংল্যান্ডের যেটা ভাষা, হিন্দি ভারতের ভাষা আমরা জানি। তারপরে দেখো, তারপরে আমরা যাই, তারপরে দেখো, তারপরে কি তোমার হিস্পানি, যেটা স্পেনের ভাষা, হ্যাঁ? স্পেনের ভাষা কিন্তু আগে তোমার বলা হতো হিস্পানি, এখন বর্তমানে কিন্তু স্প্যানিশও বলা হয়।
ঠিক আছে? স্প্যানিশও বলা হয়, হিস্পানি যে কথা, স্প্যানিশ একই কথা, স্পেনের ভাষা। আরবি যেটা আমরা সৌদি আরবের ভাষা, বাংলা যেটা কি আমাদের বাংলাদেশের ভাষা, পর্তুগিজ যেটা পর্তুগালের ভাষা, রুশ যেটা কি তোমার রাশিয়ার ভাষা, জাপানি জাপানের ভাষা, জার্মান যেটা জার্মানের ভাষা, কোরিয়ান যেটা উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ায় যে ভাষাটা। তারপরে দেখো কি ভাষা লিখছে, তারপরে লিখছে কি তোমার ফরাসি যেটা কি ফ্রান্সের ভাষা, ঠিক আছে? তারপরে দেখো তামিল যেটা ভারতের একটা রাজ্যের ভাষা, হ্যাঁ? আর তারপরে লিখে তুর্কি যেটা আমরা কি তুরস্কের ভাষা, ঠিক আছে? উর্দু পাকিস্তানের ভাষা, তারপরে কি ফার্সিটা ইরানের ভাষা, হ্যাঁ? প্রভৃতি দেশের দেখো বিভিন্ন ভাষা এখানে দেওয়া আছে, বুঝতে পারছো? তারপরে দেখো বাংলা ভাষা নিয়ে আমরা এখন আলোচনা করবো। দেখো বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। এখানে না বোঝার কিছুই নেই, বাঙালি জনগোষ্ঠী, ঠিক আছে, তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম কি বাংলা ভাষা, যে ভাষায় মনের ভাব প্রকাশ করে। তারপরে দেখো বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। বাংলা ভাষায় কথা বলে প্রায় কয় কোটি মানুষ? 30 কোটি মানুষ, হ্যাঁ? এর মধ্যে বাংলাদেশে 16 কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বাস। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি বাস করে, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ কি করে বাস করে, বুঝতে পারছো? বাংলাদেশে কয় কোটি? 16 কোটি মানুষ তোমার কি করে বাস করে। এটা একটু আগের হিসাব, এখন হিসাব করলে একটু বেশি হবে। আর ভারতের পশ্চিমবঙ্গে তোমার কি 10 কোটি মানুষ বাস করে। তার মানে 16 আর 10 কত হলো তোমার 26 কোটি। আরো 4 কোটি বাকি আছে, দেখো 4 কোটি কোথায় থাকে আমরা দেখি। তারপরে কি বলছে দেখো, এছাড়া ত্রিপুরা ভারতের একটা রাজ্যের নাম, আসাম, বিহার এগুলো সব ভারতের, ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলো সব ভারতের কি রাজ্য বা প্রদেশ। উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি মানুষ কি তোমার বাংলা ভাষায় কি বলে কথা বলে, ঠিক আছে? ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশ যে আছে, এই প্রদেশগুলো তো আছেই, সাথে আরও কিছু প্রদেশ আছে, প্রায় 3 কোটি মানুষ কি করে কথা বলে, ঠিক আছে? তার মানে 29 কোটি হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে তোমার কি আরো বাংলাভাষী মানুষ কি 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। আমরা একটু এদিকে যাই। দেখো এছাড়া কি পৃথিবীর বিভিন্ন দেশে আরো প্রায় 1 কোটি মানুষ বাংলাভাষী মানুষ রয়েছে। এখন তারপরে দেখো কি বলছে, মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার এমসিকিউর জন্য। মাতৃভাষী তোমার মোট জনসংখ্যার ভিত্তিতে, ঠিক আছে? মাতৃভাষার দিক থেকে, মাতৃভাষা তো বুঝোই, মানে একটা শিশু জন্মগ্রহণ করার পরে প্রথম যে ভাষাটা শিখে, ঠিক আছে, সেই ভাষাটাই মাতৃভাষা নাকি মাতৃভাষা। দেখো মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। পৃথিবীতে বাংলার অবস্থানটা কি 6ষ্ঠ মাতৃভাষার বিবেচনায়। তারপরে কি বলছে দেখো, এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা, এটা আমরা সবাই জানি। তারপরে কি বলছে দেখো, পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, এটা একটু মনোযোগ দিয়ে শোনো, ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, হ্যাঁ, চীনা তিব্বতীয়, তারপরে দেখো, তারপরে গিয়া তোমার চীনা তিব্বত, যেমন ইন্দো ইউরোপীয় বলতে এখানে কি বোঝায়? ইন্দো ইউরোপীয় বলতে তোমার ইন্ডিয়া মানে ভারত আর ইউরোপ আর কি, ঠিক আছে? চীনা তিব্বতীয়, চীনা আর তিব্বত অঞ্চলের, ঠিক আছে? তারপর আফ্রিকা অঞ্চলে এরকম আর কি। যাই হোক, পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, হ্যাঁ। তারপরে দেখো কি বলছে এখানে, কি বলছে, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে কি ভাগ করা হয়ে থাকে, বুঝতে পারছো? আবার এই লাইনটা আমি আবার পড়তেছি, দেখো কি বলছে, পৃথিবীর ভাষাগুলোকে, হ্যাঁ, পৃথিবীর ভাষাগুলোকে কি করছে, পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, ঠিক আছে, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। মানে পৃথিবীর সব ভাষাকে
মানে সহজেই আমরা আমাদের কাছে বোঝার জন্য, ঠিক আছে, সহজে বোঝার জন্য মানে এই কয়েকটা ভাগে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে, ভাষা পরিবারে ভাগ করা হয়েছে। ওগুলোকে বলা হয় কি তোমার ভাষা পরিবার। এছাড়া দেখো ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, আমরা আগেই বলছি স্পেনের ভাষা, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু। তারপরে দেখো এখানে দেখো কি বলছে, নেপালি, নেপালের ভাষা, সিংহলি শ্রীলঙ্কার ভাষা প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। আমরা একটু আগে যে ভাষা পরিবারগুলো পড়ছি, হ্যাঁ, তার মধ্যে প্রথমেই ছিল কি তোমার ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় মানে কি, ভারত এবং ইউরোপীয়, ভারত এবং ইউরোপের ভাষা পরিবারটা যে আছে ওই পরিবারের সদস্য হইলো আমাদের বাংলা ভাষা, ঠিক আছে, বাংলা ভাষা। এছাড়া এছাড়া আরও কী কী আছে, ইংরেজি, জার্মান, তারপর হলো ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, ঠিক আছে, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও তোমার কি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তো মনে রাখতে হবে আমাদের বাংলা ভাষাটা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তারপরে দেখো কি বলছে এখানে, বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া উড়িয়া। অহমিয়া উড়িয়া ভাষা বাংলা ভাষার কি নিকটতম আত্মীয়। এদের এই ভাষার সাথে এই ভাষার কি অনেক কিছুই মিলে। এর জন্য বলছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া আর কি উড়িয়া, যেটা ভারতের তোমার কি প্রদেশে প্রচলিত আছে, ঠিক আছে। অহমিয়া এবং উড়িয়া ভাষাটা বাংলা ভাষার নিকটতম আত্মীয়। এটাও ইম্পর্টেন্ট, এটাও তোমাদের কি করতে হবে, এটাও পড়তে হবে, হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট, এটাও তোমাদের পড়তে হবে। তারপর দেখো তারপর যে বিষয়টা বলছে, দেখো ধ্রুপদী ভাষা হলো সংস্কৃত এবং পালি। মানে এখানে ধ্রুপদী ভাষা হলো দুইটা, একটা হলো সংস্কৃত আর একটা হলো পালি। এই ভাষাটার নাম হলো কি ধ্রুপদী ভাষা। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক, হ্যাঁ। আমি আবার বলতেছি ধ্রুপদী যে ভাষাটা আছে, হ্যাঁ, ধ্রুপদী ভাষা কয়টা এখানে আছে, সংস্কৃত আছে আর হলো পালি আছে। এই সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে কি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তারপরে দেখো তারপরে কি বলছে, ইন্দো ইউরোপীয়, ঠিক আছে, ইন্দো ইউরোপীয় আমরা একটু আগে পড়ছি যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য হিসেবে তোমার কি আমাদের বাংলা ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এখানটা আমি আবার বলতেছি, দেখো ইন্দো ইউরোপীয় যে ভাষা পরিবারটা, এটাতে তো মনে করো যে অনেক ভাষাই আছে নাকি, তার মধ্যে বাংলাও আছে। তো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের যে আদি ভাষা আছে, প্রাচীন ভাষা আছে, সেটা বহু বিবর্তন মানে বহু পরিবর্তন হয়েছে। বহু পরিবর্তন হওয়ার পরে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। আবার বলতেছি, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, পরিবর্তন হতে হতে পারে লাস্টে বাংলা ভাষায় পরিণত হয়েছে, যেটা আজকে আমরা কথা বলতেছি, হ্যাঁ। তারপর দেখো এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো, একটু এটা মনোযোগ দিয়ে শোনো। এই বিবর্তন মানে এই পরিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ কিছু তোমার স্তর তাকে অতিক্রম করতে হয়েছে, মানে এই পরিবর্তনটা কিভাবে হয়েছে, দেখো পরিবর্তন তো অনেক দিন সময় লাগছে এবং অনেক দিন সময় লাগছে। এই সময়ে দেখো ভাষা বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে আমরা একটু দেখি। দেখো যখন সেগুলো হলো কি কি দেখো, যেমন দেখো এখানে ইন্দো ইউরোপীয় যেটা, এটা হয়েছে কি পরে ইন্দো ইরানীয় হয়েছে। ইন্দো ইরানীয় হইয়া পরে আবার হয়েছে ভারতীয় আর্য, পরে হয়েছে প্রাকৃত ভাষা। আমরা জানি প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম, পরে প্রাকৃত থেকে পরে হয়েছে বাংলা, হ্যাঁ। দেখো এগুলো আবার একটু পড়তেছি, ইন্দো ইউরোপীয় যে ভাষা পরিবারটা এটা থেকে হয়েছে ইন্দো ইরানীয়তে আসছে, পরিবর্তন হয়ে ইন্দো ইউরোপীয় মধ্যে ছিল বাংলা ভাষাটা, এটা পরিবর্তন হয়ে আসছে ইন্দো ইরানীয়তে আসছে। ইন্দো ইরানীয়তে আসার পরে পরে আবার ভারতীয় আর্য আবার পরিবর্তন হয়ে সেটা এসে পড়ছে কোথায়, ভারতীয় আর্য ভাষাতে, আর্যতে, যেটা স্তরটা এই স্তরে আসছে বাংলা ভাষাটা, ভারতীয় আর্য থেকে আসছে তোমার কি প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষা আবার পরিবর্তন হয়ে পরে লাস্টে হয়েছে কি বাংলা ভাষা। তারপর দেখো কি বলা হচ্ছে,
আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু তোমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে। এটা অবশ্যই তোমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে, অবশ্যই এটা মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। আমি আবার দেখাচ্ছি তোমাদের, দেখো কি বলছে। আনুমানিক, তোমার দেখো আনুমানিক কি, আনুমানিক আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা, পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষা দেখো এটা কি, পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয়, ঠিক আছে, আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় কি প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা তোমার এমসিকিউতে আসবে। ঠিক আছে, আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এখন দেখো তারপরে কি বলছে, বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার লিখিত যে রূপটা, ঠিক আছে, বাংলা ভাষার লিখিত রূপ যেটা, সেটা হলো প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। এটা আমরা জানি কি, যেটা তোমার, এটা কোথা থেকে তোমার আবিষ্কার করা হয়েছিল চর্যাপদটা, এটা এখন তোমার বড় ক্লাসে উঠলে জানতে পারবে। এই চর্যাপদটা আবিষ্কার করা হয়েছিল নেপালের রাজদরবার থেকে, তোমার কি এটা আবিষ্কার করা হয়েছিল, হ্যাঁ, নেপালের রাজদরবার থেকে এটা আবিষ্কার করা হয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী এটা আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা বের করা হয়েছিল। এটাই বাংলা ভাষার প্রথম নিদর্শন, এটাতেই প্রথম বাংলা ভাষার ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো বাংলা ভাষায় রয়েছে কালগত, স্থানগত স্বাতন্ত্র্য। বাংলা ভাষায় রয়েছে কি কালগত মানে সময়গত এবং স্থানগত, সেটা বুঝতে পারছো, স্থানগত মানে জায়গা যেটা আর কি, কালগত এবং স্থানগত কি স্বাতন্ত্র্য মানে বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। কোন সময়ে সেটা রচনা হয়েছে, ঠিক আছে, কোন স্থানে সেটা রচনা হয়েছে, ওটার উপর ভিত্তি করেই বাংলা ভাষাটা, বাংলা ভাষায় সেটা স্থান পেয়েছে। সময়টাও স্থান পেয়েছে, স্থানটাও স্থান পেয়েছে। মানে যে এক এক সময়ে ভাষা পরিবর্তন হয়ে গেছে, আবার এক এক স্থানেও ভাষাটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এটাই বলছে এখানে। দেখো 1000 বছর আগেকার ভাষা, 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, বুঝতে পারছো, 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা। তারপরে কি বলছে দেখো, এমন কি 19 শতকে, 19 শতক বলতে আমরা কি বুঝি, 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত, মনে থাকবে না, 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত প্রচলিত ভাষার সঙ্গে বর্তমানকালের ভাষা আলাদা। আবার বলতেছি এই লাইনটা, মানে তোমার কি 1000 বছর আগের ভাষা, 500 বছর আগেকার ভাষা, বুঝতে পারছো, এমনকি 19 শতকে যে ভাষাটা প্রচলিত ছিল সেই ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা, মনে করো অনেক পার্থক্য। যেমন তুমি চিন্তা করো একটু, রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখতেন, ঠিক আছে, পরবর্তীতে দেখা গেছে প্রমোদ চৌধুরী সেইভাবে লেখেন না, অন্যভাবে অন্য ভাষা ব্যবহার করছেন। তারপরে দেখো, যেমন কাজী নজরুল ইসলাম যেভাবে লেখছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে লেখছেন, আমাদের বর্তমান সময়ের যে শিল্পীরা ছিলেন, যেমন হুমায়ুন আহমেদের কথা বলে, তিনি কি সেভাবে লেখছেন? মানে দিন যাচ্ছে, ভাষা কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তুমি আগেকার লেখাগুলো যদি দেখো, আগেকার অনেক আগের 19 শতকের যদি সাহিত্যগুলো তুমি দেখো, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বা শরৎচন্দ্র বা হইলো গিয়া কাজী নজরুল ইসলাম বা হইলো তারপরে কি রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের লেখার বর্তমান সময়ের যদি তুমি যে কবি সাহিত্যিকরা লেখে তাদের লেখার সাথে অনেক পার্থক্য, ভাষার অনেক পার্থক্য, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। হ্যাঁ, ভৌগোলিক যে মানে ভৌগোলিক তো মানে জায়গা ভেদে আর কি, ভূগোল ভেদে মানে এলাকা ভেদে বাংলা ভাষার নানা ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন আমি কিছুক্ষণ আগে এটা আলোচনা করছি যে ময়মনসিংহ এলাকায় ভাষা একরকম, সিলেটের ভাষায় আরেক রকম, তারপরে রংপুরের ভাষায় আরেক রকম, চট্টগ্রামের ভাষায় আরেক রকম, ভাষার বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করে, ভাষা মিলে না আমাদের, ঠিক আছে। এখন দেখো তারপরে কি বলছে, ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা, ঠিক আছে। এটা
আগে আমরা পড়ছিলাম এটা আঞ্চলিক ভাষা বা উপভাষা, এখন শুধু উপভাষা। যাই হোক, ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। হ্যাঁ, বাংলা ভাষার নিজস্ব কি রয়েছে? লিপি রয়েছে। আমাদের জানি আমাদের কি, আমাদের লিপির নাম আমরা অবশ্যই জানি বাংলা লিপি, সেটা নাকি বাংলা ভাষার নিজস্ব লিপি। এখন একটা বিষয় তোমাদের এখানে বলি, লিপি আর বর্ণ কিন্তু একটা না। লিপি বিষয়টা হলো কি জানো, ভাষা লেখার যে পদ্ধতি, তুমি কিভাবে একটা শব্দ লিখবে, কিভাবে একটা বাক্য লিখবে, কিভাবে তোমার বর্ণকে লিখবে, ককে কিভাবে লিখবে, ঠিক আছে, ড বিন্দু র-কে কিভাবে লিখবে, মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলোকে কিভাবে লিখবে, এটা লেখার যে পদ্ধতি, ঠিক আছে, এইসব পদ্ধতিকেই বলা হয় কিন্তু লিপি। এটা তোমার মনে রাখতে হবে, হ্যাঁ। তারপরে কি বলছে দেখো, এই লিপির নাম বাংলা লিপি। এই লিপির নাম কি? বাংলা লিপি। আমরা একটু আগে পড়ছি, হ্যাঁ। এখন দেখো কি বলছে, বাংলা লিপিতে মূল বর্ণের দেখো সংখ্যা 50টি, স্বরবর্ণ 50টি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, এর মধ্যে স্বরবর্ণ আছে কয়টা? 11টা, আর ব্যঞ্জনবর্ণ 39টা, আমরা সবাই জানি, হ্যাঁ। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা আছে কয়টা? 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। আচ্ছা, এখন দেখো তারপরে কি বলছে, প্রায় 2500 বছর আগে উপমহাদেশে, ঠিক আছে, ভারতীয় উপমহাদেশে, যেটার কি ব্রাহ্মী লিপির জন্ম হয়। কত বছর আগে? এটা মনে রাখতে হবে তোমার, 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির কি হয়? জন্ম হয়। ব্রাহ্মী লিপি মানে কি? ব্রাহ্মী, তোমার ব্রাহ্মী লিপি যেটা হলো ভাষা লিখার একটা যে পদ্ধতি, সে পদ্ধতির নাম হলো ব্রাহ্মী লিপি, সেটার কি হয়? জন্ম হয়। তারপরে দেখো, জন্ম হওয়ার পরে তারপরে কি হয় দেখো, ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয়, ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ, ঠিক আছে, এটা মনোযোগ দিয়ে শোনো, ব্রাহ্মী লিপির যে পূর্ব ভারতীয় শাখাটা আছে, হ্যাঁ, ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ, 10ম শতক, ঠিক আছে, 10ম শতক নাগাদ, মানে 900, ঠিক আছে। দশম বলতে আমরা কি বুঝি দেখো, 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে, হ্যাঁ। 10ম শতক নাগাদ কি করে? কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। ব্রাহ্মী লিপিটার নাম হয়ে যায় কি লিপি? কুটিল লিপি। কোন শতকে? 10ম শতকে, ঠিক আছে, 10ম শতকে। এবং ব্রাহ্মী লিপির কোন শাখা? পূর্ব ভারতীয় শাখা। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখাটা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে, হ্যাঁ। তারপরে দেখো কি বলছে, বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। বিবর্তিত মানে কি? পরিবর্তিত রূপ। বাংলা লিপিটা এই কুটিল লিপি, মানে কুটিল লিপিটা কি আসছে? ব্রাহ্মী লিপি থেকে হয়েছে কুটিল লিপি, হ্যাঁ। কুটিল লিপি তোমার লিপি পরিবর্তন হয়ে গেছে কি? বাংলা লিপি, ঠিক আছে। এখন দেখো তারপরে কি বলছে, অহমিয়া, দেখো অহমিয়া, তারপরে হলো গিয়ে বোরো, মণিপুরি, হ্যাঁ, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে তোমার লেখা হয়। অহমিয়া, ঠিক আছে, অহমিয়া ভাষা আমরা জানি ভারতের, ঠিক আছে, ভারতের একটা প্রদেশে ব্যবহৃত হয়, বড়ো একটা প্রদেশে ব্যবহৃত, মণিপুরি রাজ্য আমরা জানি একটা প্রদেশে ব্যবহৃত হয়, 3টা ভাষা। এই প্রভৃতি ভাষা কিন্তু বাংলা লিপিতে লেখা হয়, বাংলা বাংলা লিপিতে লেখা হয়, ঠিক আছে। বাংলা ভাষার লেখার যে পদ্ধতি আর এই 3টা ভাষার লেখার পদ্ধতি একই পদ্ধতি, হ্যাঁ, মনে রাখতে হবে কি কি, তোমার অহমিয়া, বড়ো, মণিপুরি, ঠিক আছে। তারপরে এখন দেখো কি বলছে, সংস্কৃত এবং মৈথিলি ভাষা। সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে এক সময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো। মানে দেখো তাহলে কি বলছে, সংস্কৃত এবং মৈথিলি ভাষাটাও অন্য, দেখো, লিখতে এক সময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও কি হতো? ব্যবহৃত হতো। অন্য লিপির লিখন পদ্ধতির পাশাপাশি বাংলা লিপির লিখন পদ্ধতিও সংস্কৃত ও মৈথিলি ভাষা লিখতে তোমার কি করা হতো? ব্যবহার করা হতো। এখন তারপরে কি বলছে দেখো,
বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সর্বক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এটা আমরা সবাই জানি। বাংলাদেশের আমাদের জীবনযাত্রার প্রায় সর্বক্ষেত্রে কি আমাদের ভাষা কি সরকারিভাবে বাধ্যতামূলক। ঠিক আছে? আর আমাদের তো বাংলাদেশের মানুষ, ঠিক আছে, বাংলা ভাষার জন্য কি তারা জীবনও দিয়েছে। যাই হোক, এখন দেখো তারপরে কি বলছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, ঠিক আছে, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা যে প্রদেশটা আছে এখানেও কিন্তু ওদের অফিসিয়াল ভাষা বাংলা ভাষা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, অবশ্যই ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা কি বাংলা ভাষা। তো যাই হোক, এখন আমরা দেখব আমাদের কিছু অনুশীলনে কি আছে। সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। হ্যাঁ, এটা আমরা দেখব। দেখো এটাতে কি বলছে, দেখো তোমার বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে। বর্ণ আমরা দেখি কি দিয়ে? চোখ দিয়ে। হ্যাঁ, বর্ণ আমরা দেখি কি দিয়ে? চোখ দিয়ে দেখি না? বর্ণের সাথে সরাসরি সম্পর্ক আছে তোমার কি, আমরা একটু করি, ছোট করি। দেখো বর্ণের সাথে সরাসরি, দেখো বর্ণের সঙ্গে সরাসরি কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? কার আছে? তোমার চোখের আছে। চোখ দিয়ে আমরা দেখি। তারপর দেখো কি বলছে তারপরে, যে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে, ঠিক আছে, কে ব্যবহার করে? শ্রবণ শক্তি যারা, দৃষ্টি শক্তিহীন, আমরা পড়ছি, দৃষ্টি শক্তি যারা ব্রেইল পদ্ধতিটা ব্যবহার করে, উঁচু নিচু লেখার যে পদ্ধতিটা। হ্যাঁ, তারপরে দেখো তারপরে বলছে কি তোমার বাংলা ভাষায় কথা বলে প্রায়, আমরা জানি 30 কোটি মানুষ। ঠিক আছে, 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তারপরে 4 নম্বরটা দেখো, 4 নম্বরে কি বলা হয়েছে, বাংলা পৃথিবীর কততম ভাষা? ষষ্ঠ, মাতৃভাষা। ঠিক আছে, মাতৃভাষার বিবেচনায় আর কি। তারপরে দেখো তারপরে কি বলছে, কোনটি ভাষা পরিবার নয়? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, আফ্রিকীয় এটা ভাষা পরিবার, দাবিরীয় এটা ভাষা পরিবার, ইন্দো ইরানীয় এটা কি নয়, ভাষা পরিবার নয়। আমাদের বই যেটা আছে এটার অনুসারে ইন্দো ইরানীয়টা ভাষা পরিবার নয়। তারপরে দেখো ধ্রুপদী ভাষা। ধ্রুপদী ভাষা হইল গিয়া তোমার কি, ধ্রুপদী ভাষা কোনটা? সংস্কৃত ও পালি, এখানে প্রথমটাই। ঠিক আছে, তারপর দেখো তারপরে হইল গিয়া কি বলছে, বাংলা ভাষার জন্ম হয়েছে তোমার কি পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে, আমরা জানি প্রাকৃত ভাষা থেকে। হ্যাঁ, তারপর দেখো 8 নম্বরে কি বলা হয়েছে তোমার, প্রাচীন নমুনা পাওয়া যায় মহাভারত চর্যাপদ। হ্যাঁ, চর্যাপদ বাংলা ভাষা আদি নিদর্শনে কি চর্যাপদ। তারপরে দেখো 9 নম্বরটা কি বলা হয়েছে, বাংলা লিপি কোনটি? বাংলা লিপি বাংলা। ঠিক আছে, বাংলা লিপি বাংলাই হবে। তারপরে দেখো কি বলছে, দেখো তারপরে কোথায় বাংলা দাপ্তরিক ভাষা? কেরালা, উড়িষ্যা, ত্রিপুরা, আমরা জানি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। এখানে শুধু ত্রিপুরা আছে, ত্রিপুরাটা দিয়ে দেবা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী সবাইকে আবার ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ক্লাসটা দেখার জন্য। আর তোমাদের অবশ্যই ভালো মনোযোগ সহকারে দেখলে অবশ্যই উপকার হবে। আর তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।